এর মধ্যেই রেহেবারকে স্তব্ধ করে রেখে দিল আমেহার হঠাৎ আগমন। দৌড়ে এসে পূর্ণির গলা জড়িয়ে ধরল সে। তার চেয়েও বিস্মিত করল তার উচ্ছ্বাসিত হাসি। রেহেবারের মনে পড়ল না এইভাবে হাসতে আমেহাকে সে কবে শেষ দেখেছিল, হয়তো মা ছিল যখন। কিন্তু রেহেবারের মাথায় এখন অন্য চিন্তা ঘুরতে লাগলো। আমেহা কি তাহলে মেয়েটাকে চেনে? কথাবার্তায় তো মনে হচ্ছে যেন তার খুব আপন কেউ, যে হঠাৎ হারিয়ে গিয়েছিল আবার হঠাৎ ফিরে এসেছে। যেখানে আমেহা বাড়ির লোকের কারোর সাথেই হ্যাঁ হুঁ ছাড়া কথা বাড়াতে পছন্দ করে না, সেই আমেহাই কিনা এত কথা বলছে। যদিও তার কোনো কথাই রেহেবারের কানে আসছে না, তবে সে বুঝতে পারছে ঠিকই। স্যার, স্যার শুনুন না। রেহেবারের হুঁশ ফিরল। সে তো ভুলেই গিয়েছিল এখানে তার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। কয়েকদিন ধরে কি যেন হচ্ছে কে জানে। মেয়েটাকে দেখার পর থেকেই তার এমন ভুল হচ্ছে কাজে। রেহেবার ঠান্ডা কফির কাপটা রেখে বলল, If you get some evidence, Momi? মৌমি নামের মেয়েটা গলার স্বর নামিয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার, কিছুটা। রেহেবার এবার ফাইলগুলো চেক করে বলল, আমি তাহলে এখন উঠি। স্যার প্লিজ আর কিছুক্ষণ দাঁড়ান, জাস্ট 10 মিনিট। কিছু কিছু জিনিস ক্লিয়ার করার আছে। রেহেবার একবার কাচের বাইরে দৃষ্টি দিয়ে গম্ভীর স্বরে বলল, ওকে। আমিহা পূর্ণিকে পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছে যেন। পূর্ণিকে দেখার পর থেকেই তার উচ্ছ্বাসে যেন শেষ হচ্ছে না। পূর্ণি মিষ্টি এসে বলল, কেমন আছো মিনি? আমিহার মুখ মলিন হয়ে উঠল। দৃঢ়স্বরে বলল, ভালো আপি, তোমায় অনেক মিস করেছি জানো। কবে এলে তুমি আপি? পূর্ণি একটু সময় নিয়ে বলল, এই তো কয়েকদিন আগেই আরশির বিয়ের জন্যই এসেছি। ওয়েট, আপুর বিয়ের জন্য? মানে তুমি এঙ্গেজমেন্টের দিনও গিয়েছিলে আমাদের বাড়ি আর আমার সাথে দেখা করোনি? আমিহার এমন অভিমানী কথার পিঠে কিছু বলতে পারল না পূর্ণি। সে কিভাবে বলবে? সেদিন সে ভীষণ অস্বস্তির মধ্যে ছিল। কতক্ষণে ঘরে আসতে পারে তার প্রহর গুনছিল। পূর্ণি আমতামতা করে মিষ্টি হেসে বলল, আমার খুব দরকারি কাজ ছিল মিনি, তাই গিফটটুকু দিয়েই চলে এসেছি। রাগ করে না বাবু। বলেই আমেহার মাথায় হাত বুলিয়ে দিতেই আমেহার রাগ গোলে জল হয়ে গেল। আবার জড়িয়ে ধরল সে পূর্ণিকে। মন খারাপ করে বলল, যতদিন আছো আমার সাথে কাটাবে বলো? পূর্ণি হেসে বলল, আচ্ছা বাবা, আমার মিনির ইচ্ছে শিরোধার্য। আমেহা হেসে টুকটাক কথা বলার মাঝেই মিহাল চলে এলো। আমেহার সাথে পূর্ণি তার পরিচয় করিয়ে দিল। তারপরই টুকটাক কথা বলে পূর্ণি আর মিহালকে বিদায় দিয়ে ক্যাফের দিকে এগিয়ে এসে দেখল রেহেবার ক্যাফে থেকে বেরোচ্ছে। রেহেবার এগিয়ে এসে আমেহার পিছন দিকে চলন্ত গাড়িটিতে এক ঝলক দেখে নিয়ে বলল, আমেহা গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই রেহেবার এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো স্টার্ট করলো। গাড়ি মেইন রোডে উঠতেই রেহেবার হালকা গলা ঝেড়ে আমেহার উদ্দেশ্যে বলল, মেনি মলের বাইরে যে মেয়েটির সাথে তুই কথা বলছিলে তাকে তুই চিনিস? রেহেবারের এমন প্রশ্নে চমকে উঠল আমেহা। জানালার দিক থেকে মুখ সামনে ফিরে কিছু ভাবল। তারপর ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আপি হয় আমার এক। ও। রেহেবার সারা রাস্তা আর একটাও কথা বাড়ানো না। নিজের মনের হাজারটা আকাশ কুসুম চিন্তা নিয়ে মনে মনেই হিসাব কষতে লাগলো। গাড়ি গেটের ভিতর প্রবেশ করতেই আমেহা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাওয়ার জন্য পিছন ঘুরতেই রেহেবার পুনরায় ডেকে উঠল। মেলি শোন। আমেহা পিছু ঘুরে বলল, হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? রেহেবার এবার একটু সংকোচ নিয়ে বলল, তোর ওই আপিটার সাথে যে ছিল? আপির সাথে কে ছিল? আমেহা মনে করতে পারল না। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, শেষে এলো দ্যাট বয়। ওয়াজ দ্যাট হার বয়ফ্রেন্ড? আমেহা ঝটপট করে জবাব দিল, না তো, ওইটা তো আপির একটা সিনিয়র ভাইয়া হয়। ওকে ওকে, তুই যা। আমেহা ঘাড় নেড়ে বাড়ির ভেতর প্রবেশ তো করলো, তবে মনের খচখচানি থামল না। হঠাৎ তার রক্তটা ভাই পূর্ণি আপুর খোঁজ নিচ্ছে। ব্যাপার কি? ভাইয়াকে জেনে গেছে পূর্ণি আপুই তার দেশে ফেলে যাওয়া বউ? বিষয়টা খতিয়ে দেখতে হবে তো তাকে। অন্ধকার রুমটাতে একমাত্র আলোর উৎস আলেক্সা, যেখানে একের পর এক ইংলিশ গান প্লে হচ্ছে পরপর। তবে গানের থেকেও জোরালো যে আওয়াজটা পুরো ঘর জুড়ে, তা হলো পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করার শব্দ। রেহেবারের হুঁশ খেয়াল কয়েকদিন হলো উড়াল দিয়েছে। কাজে ভুল, হুটহাট আনমনা হয়ে যাওয়া, আরও অজস্র কাজ যা সে তার হোল লাইফে করেনি, তা সে এখন করছে। এতে সে নিজের উপরই বেশ বিরক্ত। তাই বিরক্তি বের করার জন্য তার এই পাঞ্চিং ব্যাগটাই তার সাথ দিচ্ছে আপাতত।
নিজের সব রাগ বিরক্তি উগড়াচ্ছে মাসুম ব্যাগটার উপর। ফোনের রিংটোন বেজে উঠতেই রেহেবার থামল। দাঁত দিয়ে হাতের গ্লাভসগুলো খুলে পাশে রাখা টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে ফোন রিসিভ করে গম্ভীর স্বরে বলল, বলো, কোন ইনফরমেশন? ওপাশ থেকে সাহেব স্ট্রেট গলায় বলল, ইয়েস স্যার, আপনি যে মেয়েটার ডিটেলস বার করতে দিয়েছিলেন তার ডিটেলস পেয়েছি। সরি, আর এই কেসটা নিয়ে বিজি ছিলাম বলে একটু লেট হয়ে গেল। রেহেবার পানির বোতলে চুমুক দিয়ে শ্বাস ছেড়ে বলল, ইটস ওকে, ইনফরমেশনগুলো মেল করে দিও। ইয়েস স্যার, তবে মেয়েটি অনাথ স্যার। রেহেবার ভ্রু কুচকে বলল, হোয়াট? অনাথ মানে? মা বাবার নাম পাওনি? না স্যার, মা বাবার নাম যাদের নামে দেওয়া আছে তারা তো হেরিটস অনাথ আশ্রম চালান। অনাথ শিশুদের তো মা বাবার নাম তাদের নামই দেওয়া হয়, এতেও তাই দেওয়া। রেহেবার কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আর মেয়েটির নাম? পূর্ণিমা স্যার। রেহেবার মনে মনে বার কয়েক আওড়ালো। পূর্ণিমা? তারপরে জিজ্ঞেস করল, এখানকার এক্স্যাক্ট লোকেশন কোনটা? স্যার এইখানে একটু সমস্যা আছে, তার এইখানে তেমন কোনো প্রপার লোকেশন নেই। 6 বছর থেকে তো তিনি ক্যালিফোর্নিয়াতেই থাকছেন। আই থিঙ্ক কোনো কাজে এসছেন দেশে মাসখানেকের জন্য। ওকে, থ্যাঙ্কস। ওর বাকি ডিটেলসগুলো মেল করে দিও। রেহেবার ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসলো বেডে। পূর্ণির ছবি সহ বাকি সব ডিটেলসগুলো বারবার চেক করলো। কেন যেন তার ভালো লাগছে এই কাজটা করতে। এতক্ষণ যে বিরক্তি তার সর্বাঙ্গ জুড়ে ছিল তা যেন হঠাৎই উধাও। মন মস্তিষ্কে শুধু একটি প্রতিবিম্ব ভেসে বেড়াচ্ছে। মন ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে থামছে যেন। পূর্ণি রোজকার মতো সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। আজ কোকোর মেডিকেল চেক আপ আছে। কদিন আগের সেই ধনেপাতার চাটনি ভেবে খাওয়া ফেস প্যাকটার অল্প পেটে গেলেও কাজ কিন্তু বেশিই দেখিয়েছে। যদিও পূর্ণ ওষুধ দিয়েছে, তাও কোকো কয়েকদিন ধরে বেশ শান্ত হয়ে আছে। পূর্ণির মন খারাপ এই নিয়ে। কোকো যে তার কাছে কি, তার খুব কাছের মানুষ তা ভালো করে জানে। হসপিটালে আসতেই মিহাল রোজকার মতো হাসি মুখে এগিয়ে এলো পূর্ণির কাছে। রোজকার মতো হাত বাড়াতেই কোকো লাফিয়ে চলে গেল মিহালের কাছে। মিহাল কোকোকে হালকা আদর দিয়ে বলল, পূর্ণি শোন না, আজ প্রেসিডেন্ট বললেন চন্দনপুর গ্রামে একটা ডগদের নিয়ে কম্পিটিশনের আয়োজন হয়েছে। বেশ বড় করেই হয় প্রত্যেকবার এই আয়োজন। এখান থেকে 1 কি 2 জন ডক্টরকে ইনভাইট করা হয়। প্রেসিডেন্ট এবার কারা যাবে জিজ্ঞেস করতে আমি তোর নাম দিয়েছি। এটা তোর কাছে ভালো অফার, হাতছাড়া করিস না। আমিও আজ যেতাম, তবে আমার আজ একটু কাজ আছে। তোর প্রবলেম হলে তুই সিনিয়রকে সাথে নিয়ে যেতে পারিস। যাওয়ার রাস্তাটা বেশ শুনশান, তবে বিকেলের আগেই ফিরে আসলেই হলো। পূর্ণি সব শুনে লোকেশনটা দেখল, তারপর নিজের ঘড়ির দিকে তাকালো। এখন বাজে 8:30। কম্পিটিশন শুরু বেলা 12টায়। এখান থেকে যেতে লাগে গাড়িতে 3 ঘন্টা। পূর্ণি হাসি মুখে ওকে বলে নিচের ফ্লোরে চলে এলো। সিনিয়র কাছে যেতেই সিনিয়র জানালো তার অন্য জায়গায় কম্পিটিশনের জন্য ডাক এসেছে, তাকে সেখানেই যেতে হবে। সে চাইলে আসিফকে নিয়ে যেতে পারে। পূর্ণি হালকা হেসে ইটস ওকে বলে বেরিয়ে এলো। সিদ্ধান্ত নিল সে একাই যাবে। অচেনা একটা ছেলের সাথে এত দূর যাওয়ার থেকে এটাই বেটার। কিছুক্ষণের মধ্যেই পূর্ণি বেরিয়ে গেল মিহালের সাথে কথা বলে। মিহাল বারবার বলে দিল যাতে সে বিকেলের আগেই ফিরে আসে, আর টাইম টু টাইম যেন আপডেট দিতে থাকে। পূর্ণি বিজ্ঞের মতো সব শুনে মাথা নাড়িয়ে বায় বলে মিহালের বলা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কোকোকে মিহালের কাছেই রাখলো। ড্রাইভার নিল না, জায়গাটা সে চেনে, ছোটবেলায় গিয়েছিল একবার। রেহেবার ব্ল্যাক শার্ট আর ইলান হুডের গ্রে প্যান্ট পরে ফুল রেডি হয়ে সিঁড়ি দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে এলো নিচে। খেয়াল করলো না একজোড়া শিকারীর দৃষ্টি গিলে খাচ্ছে তাকে। হয়তো রেহেবার বুঝলো, কিন্তু পাত্তা দিল না। তার নজর এড়ানো বেশ মুশকিল এইসব ব্যাপারে। রেহেবার এসেই আমেহার পাশের চেয়ারটাতে বসলো। টেবিলে উপস্থিত রেহেবারের বন্ধুগণ, সাথে আরেকজন বাড়তি ব্যক্তি যার নাম পূর্ণা। রেহেবার আসতেই টেবিলের কোলাহল শান্ত হয়ে গেল। সবাই একবার পূর্ণা আর একবার রেহেবারের দিকে তাকাতে লাগলো। রেহেবারের কোনো হেলদোল দেখা গেল না। সে চুপচাপ নিজের ব্রেকফাস্ট করতে লাগলো। সবাই এমন চুপ দেখে এলা বলল, গাইজ, আমরা তো কটা দিন আছি, আশেপাশটা ঘুরে আসি একটু আজ। গুড আইডিয়া এলা। এলা আর জনের কথা শুনে এবার চোখ তুলল রেহেবার। সবাই আবার নিশ্চুপ হয়ে গেল। কঠিন দৃষ্টিতে দৃষ্টি মেলানো দায় সবার।
বলতে না বলতে কখন যে ঝড় আসে তার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলো সবাই। তবে রেহেবার শুধু বলল, ওকে দেন, আমার গাড়িটা নিয়ে যা তোরা, জোহান নিয়ে যাবে সবাইকে। জোহান এবার খেতে খেতে বলল, তোর গাড়ি নিলে তুই কি নিয়ে যাবি? রেহেবার এবার মুখে কিছু বলল না, শুধু হাতে ধরে রাখা বাইকের চাবিটা হালকা তুলে ধরতেই জোহানের চোখ বড় বড় হয়ে গেল। নিজের পকেটে হাত দিয়ে চেক করলো দ্রুত, না নেই, মানে এই শয়তানটাই কখন তার অজান্তে নিয়ে নিয়েছে। জোহান এবার মুখ গোমরা করে বলল, এটা ঠিক করলি না দোস্ত। টেবিলে উপস্থিত সবাই হেসে ফেলল। রেহেবারের ঠোঁটেও ফুটে উঠল হালকা হাসি, তবে কেউ দেখার আগেই তা মিলিয়ে গেল। কিন্তু পূর্ণা ঠিকই তা দেখল, তার চোখ যেন সরে না এই মানুষটার উপর থেকে। এতবার প্রত্যাখ্যান হওয়ার পরও যে কিসের টানে এই বাড়িতে ছুটে আসে এসে কে জানে। রেহেবার আমেহাকে নিয়ে বের হলো। আমেহার যে বাইক ভীষণ পছন্দ তা জানে রেহেবার, যদিও এই খোঁজ তাকেই লাগাতে হয়েছে, নইলে আমেহা মুখ ফুটে কবে বলে। রেহেবার আমেহাকে কলেজে নামিয়ে বেরিয়ে পড়ল নিজের উদ্দেশ্যে। আজ তার গন্তব্য অফিস নয়, অন্য কোথাও। সেফ হাউসটা একবার ঘুরে দেখে আসতে হবে, তার শিকাররা সেফ আছে কিনা। এসব ভেবেই রেহেবার বাঁকা হাসল। হেলমেট পরে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এক ঝলক দেখে যে কেউ তাকে রাইডার হিসেবে প্রফেশনাল বলতে বাধ্য হবে। পূর্ণির পুরো সময়টা কাটল ভীষণ আনন্দে। সে যতটা না ভেবেছিল সেখানকার মানুষ তাকে ততটাই আপন করে নিয়েছে। শেষে তাকে পুরস্কৃত করে অভিনন্দন জানিয়ে প্রোগ্রাম শেষ হলো। প্রোগ্রাম শেষ হতেই পূর্ণি এক মুহূর্ত সময় ব্যয় না করেই বেরিয়ে পড়ল ফেরার উদ্দেশ্যে। এতক্ষণ টাইম টু টাইম আপডেট সে জানিয়েছে মিহালকে, তাই এখনও মিহালকে মেসেজ করেই গাড়ি স্টার্ট দিল পূর্ণি। হাতঘড়িতে সময় দেখতেই আটকে উঠল সে। ও শিট, এত লেট হয়ে গেছে, যেতে যেতে তো অন্ধকার হয়ে যাবে। পূর্ণি হাজার চিন্তা মাথায় নিয়ে গাড়ি নিয়ে আধ ঘন্টা মতো আসতেই তার গাড়ি দাঁড়িয়ে গেল। সারাক্ষণ ধৈর্য ধরে রাখা মেয়েটা এবার খানিক বিরক্ত হলো। এই নিয়ে এই গাড়িটা 3 বার গন্ডগোল করলো বোধহয়। পূর্ণি নিচে নেমে গাড়ির সামনের দিকটা খুলে সবকিছু চেক করে একটু নাড়াচাড়া করে আবার স্টার্ট দিল গাড়ি। 2 বার স্টার্ট দেওয়ার পরও ঠিক হলো না দেখে পূর্ণি দীর্ঘশ্বাস ছাড়ল। আরেকবার গিয়ে গাড়িটা নিয়ে নাড়াচাড়া করতেই চারপাশে একবার চোখ বোলালো। গা ছমছম করে উঠল তার। চারপাশ নির্জন, একদিকে ঘন জঙ্গল তো একদিকে পাহাড়, মাঝ দিয়ে এই রাস্তা। এই কারণেই বোধহয় মিহাল তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছিল। পূর্ণি আরেকবার ট্রাই করলো গাড়ি স্টার্ট দেওয়ার। এবার ভাগ্য ভালো, তার স্বাদ ছিল। গাড়ি চলতে শুরু করলো। পূর্ণি মনে মনে শুধু দোয়া পড়তে লাগলো যাতে সহি সালামত সে পৌঁছে যেতে পারে। কিন্তু ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। গাড়ি কিছু দূর যেতেই পেরেক জাতীয় কিছু গাড়ির টায়ারে লাগতেই গাড়ির মোড় নিল অন্যদিকে। সোজা গিয়ে ধাক্কা মারলো একটা গাছে। সিটবেল্টের কারণে বেশি না লাগলেও মাথায় চোট লাগলো খানিক। পূর্ণি এবার গাড়ির লক খোলার চেষ্টা করলো, কিন্তু এই গাড়ির লক কেন খুলছে না। পূর্ণি বেশ কয়েকবার চেষ্টা করার পরেও লক খুলল না। পূর্ণি আবার দ্রুত ফোন বের করে মিহালের নাম্বার ডায়াল করলো, কিন্তু তাও নেটওয়ার্ক এরিয়ার বাইরে দেখালো। পূর্ণির জান যায় যায় অবস্থা, চোখ ছলছল করে উঠেছে মুহূর্তেই। পাখিদেরও ঘরে ফিরতে দেখে পূর্ণি এবার কেঁদেই ফেলল। এই শুনশান রাস্তায় কে বাঁচাবে তাকে, ফোনও যে লাগছে না। রেহেবারের গাড়ির চাকা পাঞ্চার হতেই গাড়ি নিজের গতি হারালো। রেহেবার দক্ষ বলে শুধু নিচে পড়ল না, মুখ থুবড়ে সামনে নিল নিজেকে। গাড়ি স্ট্যান্ড করে চারপাশ দেখল। এই সন্ধ্যার সময় এই নির্জন রাস্তায় গাড়ির অবস্থা দেখে মেজাজ তুঙ্গে উঠল তার। বাইকে লাথি মেরে রাবিশ বলে ফোন নিয়ে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করল। তার হঠাৎই চোখ পড়ল সামনের জঙ্গলের দিকে থাকা একটা গাড়িতে। রেহেবার চারপাশ আরেকবার নজর বুলিয়ে কোমরের কাছ থেকে রিভলভারটা বার করে ধীর পায়ে এগিয়ে গেল সামনে। গাড়ির সামনে যেতেই একটা ফোপানোর আওয়াজ শোনা গেল। রেহেবার বেশ অবাক হলো, এই সময় এই রাস্তায় এই ভাঙা গাড়িতে বসে কে কাঁদছে। রেহেবার গাড়ির কাছে পৌঁছতেই জানলা দিয়ে এক ঝলক তাকিয়ে বিস্ময় নিয়ে বলে উঠল, পূর্ণিমা। ইস্পাত কঠিন ঠান্ডা স্বরটা শুনে ঝট করে কান্নারত মুখ তুলে তাকালো পূর্ণি। দিনের পড়ে যাওয়া আলোয় কিছুই স্পষ্ট নয়, তবুও বলিষ্ঠ পাথর কঠিন মানুষটাকে চিনতে ভুল হলো না। ভয়, জড়তা, বাঁচার ক্ষীণ আশা সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি হলো তার। রেহেবার আরেকবার চারপাশ চোখ বুলিয়ে ভ্রু কুচকে বলল, আপনি এখানে? পূর্ণি সময় নিল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের অশ্রুকণা মুছে কান্নারত গলায় বলল, আমার গাড়িটা হঠাৎ করে কিছুর মধ্যে পড়ে ব্রেক ফেল করেছে, গাছে এসে ধাক্কা মেরেছে। আমি বুঝতে পারছি না কি করব। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। রিভলভারটা কোমরের পেছনে গুজে ধীর কণ্ঠে বলল,
গাড়ি থেকে নেমে আসুন, এই জায়গাটা সেফ না। পূর্ণি ভারী কণ্ঠ শুনে দমে গেল। এই ভারী কণ্ঠ সে বড্ড ভয় পায়। ছোট থেকেই সে চেঁচামেচি বা উচ্চস্বরে কথা কোনোটাই নিতে পারে না। ভীষণ ভয় পায় সে এগুলো। তাই কিছুটা সময় নিয়ে আমতামতা করে বলল, গাড়ির লক কাজ করছে না। রেহেবার বিরক্তিতে বলেই নিজের ডান হাতের তর্জনী আঙুলের কপালের পাশে স্লাইড করল। তারপর বলল, আপনি একটু সরে বসুন তো। পূর্ণি কথা বাড়াল না আর, নিজের জায়গা থেকে সরে গেল খানিক। রেহেবার এবার গাড়ির ভেতরের উইন্ডোর ভিতর দিয়ে লকটা দেখে বাইরে দুবার নিজের সর্বশক্তি দিয়ে টানতেই লক ভেঙে খুলে গেল দরজা। রেহেবার একবার ডান হাত ঝাঁকিয়ে গাড়ির ভেতরে বসে থাকা পূর্ণির দিকে হাত বাড়িয়ে দিল। পূর্ণি দ্বিধায় পড়ল। যেই হাত 7 বছর আগে তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই হাত তার দিকে নিজে থেকে এগিয়ে এসেছে। কি করবে সে? পূর্ণি হাত ধরছে না দেখে রেহেবার এবার ভ্রু কুচকে বলল, আপনার কি সারা রাত এখানে থাকার ইচ্ছে পূর্ণিমা? তাহলে আমি একে রওনা দিই সামনের দিকে। পূর্ণি আজকে না বলে উঠতেই রেহেবারের হাত শক্ত করে ধরল। রেহেবার এবার ঠোঁট টিপে হেসে এক হ্যাচকা টান দিতেই পূর্ণি ছিটকে এসে পড়ল রেহেবারের বুকে। সর্পিল চুলগুলো বাড়ি খেল রেহেবারের মুখে। রেহেবার চোখ বন্ধ করে নিল। কোমল শরীরটার ভার এখন পুরোটাই তার হাতে। রেহেবারের মনে হলো একটা সফট টয় ধরেছে সে। একটু চাপ দিলেই যেন ব্যথা পাবে কোমল শরীরটা। তীব্র মেয়েলি ঘ্রাণটা নাসিকা রঞ্জে এসে ঠেকতেই রেহেবার একটা লম্বা শ্বাস নিজের মধ্যে নিয়ে চোখ খুলল। পূর্ণি নিজের অবস্থান বুঝতেই ধরপড় করে সরে গেল কিছুটা দূরে। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, চলুন, এখানে বেশিক্ষণ থাকা সেফ না। বলেই রেহেবার হেঁটে কিছুটা আগে এগোলো। পূর্ণি ঘাড় নাড়িয়ে গাড়ি থেকে নিজের ব্যাগটা নিয়ে রেহেবারের পিছন পিছন গিয়ে মেইন ডোরে উঠতেই জুতো পেরিয়ে নিজের পায়ের মধ্যে কিছু ফুটতেই পূর্ণি আউচ বলে পা মুড়ে বসে পড়ল রাস্তায়। পূর্ণির এমন আওয়াজ শুনে চকিতে নজর ফেরালো রেহেবার। আবছা আলোয় পূর্ণিকে পা ধরে নিচে বসে থাকতে দেখে দ্রুত এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসলো তার সামনে। ফোনের ফ্ল্যাশটা জেলে দেখতেই দেখলো একটা পিন ফুটে আছে পূর্ণির জুতোর নিচের দিকে। রেহেবার পূর্ণিকে নিজের ফোনটা দিয়ে আলো দেখাতে বললে পূর্ণিও ফোনটা ধরে জুতোর দিকে আলো দিতেই রেহেবার একটানে বের করে আনলো পিনটা। ফোনের ফ্ল্যাশের সামনে ধরে ঘুরিয়ে ফিরে তীক্ষ্ণ চোখে পরখ করলো পিনটিকে। পূর্ণি রিনরিনে কণ্ঠে বলে উঠল, মাঝ রাস্তায় কে এভাবে মজা করে পিন ছিটিয়ে রাখে? রেহেবার পিনটা জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দুহাত ছেড়ে ভারী কণ্ঠে বলল, এগুলো মজা করে ফেলে রাখা নয় পূর্ণিমা, এগুলোর প্রমাণ দেয় আশেপাশে ডাকাত দলের উপস্থিতি। রেহেবার পিনটা জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে 2 হাত ঝেড়ে ভারী কণ্ঠে বলল। পূর্ণি ঘাবড়ালো। এবার তো তার রীতিমতো বুক কাঁপছে। কই ফাঁসলো সে? এই জন্যই সে বাংলাদেশে আসতে চাইতো না। এখানে আসার পর থেকেই একটার পর একটা লেগেই আছে তার সাথে। পূর্ণি এবার কাঁপা কাঁপা গলায় বলল, ডাকাত? ডাকাত। এরা মাঝ রাস্তায় এমন অনেক জিনিস ফেলে রাখে যাতে যাতায়াতের সময় মানুষের গাড়িতে লেগে সেটা খারাপ হতে যায়। আর এগুলো বেশিরভাগ এরা বিকেলের পরপরই করে, এতে ডাকাতিতে তাদের সুবিধা হয়। বলেই রেহেবার উঠে দাঁড়ালো। পূর্ণি হতবাক হয়ে বসে রইল। শেষমেশ ডাকাতের হাতে মরবে সে। চোখ ছলছল করে উঠল মুহূর্তেই। পায়ে কি বেশি লেগেছে? হাঁটতে পারবেন আপনি? আমাদের যত দ্রুত সম্ভব বেরোতে হবে এখন থেকে। পূর্ণি শুধু পারবো বলে উঠে দাঁড়ালো। পায়ে হালকা ব্যথা তো করছে, কিন্তু কিছু করার নেই। এখানে ডাকাতের হাতে মরার চেয়ে হে হালকা ব্যথা সে অনায়াসে সহ্য করে নিতে পারবে। রেহেবার হাঁটতে শুরু করতেই পূর্ণিও তার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরই ঘন অন্ধকার নেমে এলো চারিদিকে। পূর্ণি এবার ভয়ে ভয়ে বলল, আমি কি ফোনের ফ্ল্যাশটা জ্বালাবো? রেহেবার পকেটে 2 হাত গুজে হাঁটতে হাঁটতেই বলল, না, এখন সামান্য আলো বিপদ ডাকতে পারে নিমেষে, তাই যেভাবেই হাঁটছেন হাঁটুন আপাতত। পূর্ণি আর কিছু বলল না। এমনিতেই প্রতি সেকেন্ড তার রুহু কেঁপে উঠছে ভয়ে। মনে মনে হাজারটা দোয়াদুরুদ পড়ছে ক্ষণে ক্ষণে। হঠাৎই জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত ডাক ভেসে আসতেই পূর্ণি আতঙ্কে রেহেবারের বাহু খামচে ধরল। এইটা কিসের আওয়াজ? রেহেবারের মনে যেন চিন্তার মাঝেও এক ফালি খুশির হাওয়া দোলা দিয়ে গেল। মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। ধীর কণ্ঠে বলল, ওইগুলো জঙ্গলে জানোয়ারের আওয়াজ। পূর্ণি আরো চুপসে গেল যেন। কই যাবে সে? সামনের মানুষটিকেও সে ভয় পায়, আর এখনকার পরিস্থিতিতে আরো বেশি। আর তার ভাগ্য দেখো,
দুটো একই সাথে। রেহেবার দেখতে না পেলেও উপলব্ধি করলো পূর্ণি ভয়ার্ত মুখ। পূর্ণিকে অবজার্ভ করে সে যা বুঝেছে, পূর্ণি বেশ ভীতু ধরনের, তার সাথে তার মতোই কোমল ব্যবহার করতে হয়, নয়তো মেয়েটা ঘাবড়ে যায়। আর এই জিনিসটা উপলব্ধি করার পর থেকেই রেহেবার নিজের চিরচরিত কঠিন স্বর বদলে নরম গলায় কথা বলছে। এই গলায় সে একমাত্র তার আমেহার সাথে কথা বলে। রেহেবার এবার পূর্ণির হাতটা নিজের শার্টের থেকে ছাড়িয়ে নিতেই পূর্ণির বুক ধুকধুক করে উঠল। তাহলে কি মানুষটা তার টাচ পছন্দ করছে না? মুখে বলতেই পারত সেটা। এসবের মাঝেই রেহেবার পূর্ণির হাতটা ছাড়িয়েই নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো। পূর্ণি থমকালো। অদ্ভুত অনুভূতি হলো তার মুহূর্তেই, তাও টু শব্দ করল না। নিজেকে হঠাৎ করেই সেফ সেফ লাগছে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন এবার কিলবিল করছে, কিন্তু কিভাবে যে সেই কঠিন মানুষটাকে তা বলবে? আপনি কি কিছু বলতে চান পূর্ণিমা? পূর্ণি চমকালো, তাড়াহুড়ো করে বলল, না না না, মানে ওই আর কি। প্লিজ ডোন্ট হেজিটেট, জাস্ট আস্ক। আপনি আমার নাম কিভাবে জানলেন? রেহেবার হাসল। সামনের মেয়েটা জানেও না তার আইডি কার্ড থেকে শুরু করে পার্সোনাল ডিটেলসও রেহেবারের নখদর্পণে। যদিও তার এই হাসি দেখা গেল না অন্ধকারে। সে কথা ঘুরিয়ে প্রশ্ন করল, হচ্ছে প্রফেশন পূর্ণিমা? পূর্ণিমা মুখ ফুলালো। তার কোশ্চেন যে খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়া হলো তা সে ভালোই বুঝল। তাও নিজের খারাপ লাগাটা চেপে বলল, আই এম এ ভেটেরিনারি ডক্টর। ওয়াও, গ্রেট। সো পূর্ণিমা, ডু ইউ নো হোয়াট মাই প্রফেশন ইজ? পূর্ণিমার বাচ্চাদের মতো ঘাড় নেড়ে বলল, রেহেবার হাসলো। এই প্রথম বোধ হয় তার হাসি আসছে, কারণে হোক বা অকারণে। এর কারণ কি শুধুই পাশে থাকা ভীতু রমণীটা? কে জানে। আম আ সিআইডি অফিসার, আজহার দাবির রেহেবার। পূর্ণির এবার কাশি উঠে গেল। এত ঝটকা তার মাসুম মনটা নিতে পারল না একসাথে। রেহেবার পূর্ণির অবস্থা বুঝে উচ্চস্বরে হেসে ফেলল। তারপর মুহূর্তেই সিরিয়াস হয়ে পূর্ণকে এক টানে নিজের কাছে টেনে এনে বাম হাতে কোমর জড়িয়ে ডান হাত দিয়ে তার মুখ চেপে ধরল। আচমকা ঘটনায় পূর্ণির চোখ বড় বড় হয়ে গেল। মুখ দিয়ে করে কিছু বলতে চাইলেই রেহেবার পূর্ণির কানের কাছে মুখটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বাঁচতে চাইলে চুপ থাকুন, and let me do what I'm doing. পূর্ণির ছটপটানি শান্ত হয়ে এলো। রেহেবার এক হাত দিয়েই পূর্ণির কোমর ধরে তাকে কিছুটা হাওয়ায় তুলেই এক প্রকার পাশের একটা মোটা গাছের গুড়িতে আড়াল হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের মধ্যেই কতগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল জঙ্গলের মধ্য দিয়ে। তীব্রভাবে সেই আওয়াজ যেন তাদের দিকে এগিয়ে আসছে। রেহেবার শক্ত করে পূর্ণির কোমর আঁকড়ে ধরে দাঁড়াতেই পূর্ণি কেঁপে উঠল। এই প্রথম কোনো পুরুষালী হাত তাকে স্পর্শ করছে, তাও এইভাবে, এই পরিস্থিতিতে। পূর্ণি ভয়ে জড়তার মিশ্রণে এবার হালকা ফুপিয়ে উঠল। রেহেবারের চোয়াল এবার শক্ত হয়ে এলো। সে তার অফিসার ফর্মে ফিরে গিয়েছে ইতিমধ্যেই। তার কথা থাক, সে নিজের প্রাণ ঝুঁকি নিয়েই অনেক সিক্রেট অপারেশন করেছে। তার নিজের জানের পরোয়া নেই, কিন্তু তার সাথে থাকা কোমল প্রাণটা আছে। সে উপস্থিত থাকতে একটা নিষ্পাপ ফুল তার সামনে ঝরে যাবে, এটা দেখতে পারবে না সে চোখের সামনে। রেহেবার আবার পূর্ণির মুখটা শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল, পূর্ণিমা, বাচ্চাদের মতো বিহেভ করার সময় এখন না। একটু 19 থেকে 20 হলেই মারা পড়বো দুজন। সো প্লিজ অ্যাক্ট প্র্যাকটিক্যালি। পূর্ণিমার এত শক্ত কণ্ঠ শুনে আরো জোরে কান্না পেল। কিন্তু এখন যদি সে নিজের উপর কন্ট্রোল হারায়, তাহলে আজই তাদের দুজনের শেষ রাত হবে। হঠাৎই অনেকগুলো মানুষের গলার আওয়াজ, উচ্চস্বরে হাসাহাসি আর কথাবার্তার প্রকাশ পেল এই সেই ডাকাত দল যাদের থেকে এতক্ষণ নিজেদের সেফ রেখেছে তারা। একদম সামনেই তাদের গলার আওয়াজ শুনতেই রেহেবার এবার দাঁড়ানো থেকে পূর্ণিকে শক্ত করে ধরে বসে পড়ল নিচে। চারপাশে ঝোপঝাড় বুঝতে পেরে পূর্ণিকে টেনে আনলো নিজের সন্নিকটে। পূর্ণির এখন ফোফানো বন্ধ হলেও নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ছে টুকটুক করে। আর তা রেহেবারের হাতে পড়তেই রেহেবার নিজেকে দুটো কষে গালি দিল। মেয়েটার সাথে সে আবারও কঠিন ব্যবহার করে ফেলেছে, কিন্তু কি বা করতো সে? তখন যে ধমকটার ভীষণ প্রয়োজন ছিল। রেহেবারের এই প্রথম নিজের করা কাজের উপর গিল্টি ফিল হলো। মেয়েটা এমনি ভীষণ ভয় পেয়ে আছে। তার সন্নিকটে থাকার দরুন সে উপলব্ধি করতে পারছে মেয়েটা ভয়ে এখনো থরথর করে কেঁপে চলেছে অনবরত। রেহেবার এবার নিজে গাছের সাথে হেলান দিয়ে বসে পূর্ণিকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মাথাটা বুকের কাছে এসে পড়তেই নিজের ডান হাত পূর্ণির চুলে বোলাতে বোলাতে বলল, আই প্রমিস পূর্ণিমা,
আমার প্রাণ থাকতে আপনার গায়ে আমি চির পরিমাণ আচরও রাখতে দেব না। অ্যান্ড আই ডু হোয়াট আই সে।